হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানেই আছেন আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পরে আবার ফিরে আসলাম। আসলে দেশের যে অবস্থা গিয়েছে, তো এইসব মুহূর্তে আসলে এরকম লাইফস্টাইল ব্লগগুলো আমার মনে হয় না দেয়াটা শোভা পায়। তো ভিডিও করেছি টুকটাক ঠিকই, তবে এডিট করে ভয়েস ওভার দিয়ে যে আপলোড দিব সেই ইচ্ছাটুকু আসলে জাগেনি। কারণ আমরা যে পরিস্থিতিটা পার করেছি সেটা আসলে স্বাভাবিক ছিল না। তো এখন যেহেতু আস্তে আস্তে কিছুটা স্বাভাবিকতা ফিরে আসছে, তো ভাবলাম এখন আবার আপনাদের মাঝে আমার সেই লাইফস্টাইল ব্লগ নিয়ে ফেরত আসি। আসলে জীবনের এক এক মুহূর্তগুলো কখন যে কিভাবে যে থমকে দাঁড়ায় বা গতিশীল হয়, আমরা কিন্তু আগে থেকে কেউই আন্দাজ করতে পারি না। যেমন এই যে বন্যা কবলিত মানুষগুলো, তারা কিন্তু কখনোই ভাবেনি যে তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে যেতে হবে। তো এতে কিছুই করার নেই। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আমাদের বর্তমান দেশের ছোট বড় সকলেই যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো ইনশাল্লাহ এই বিপদ থেকে আমরা খুব দ্রুতই পরিত্রাণ পাব। তো যাই হোক, সেদিন আমার ছেলের জন্মদিন ছিল। তো ঘরোয়াভাবেই খুব ছোট্ট একটা আয়োজন করেছিলাম। যেহেতু বাচ্চা মানুষ, সে অনেক আগে থেকেই তার বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তো আমার ছেলের যেহেতু এনিম্যাল খুব পছন্দ, তো আমি থিমটা সেরকমই রেখেছিলাম। তার জন্য কেকও গরুর শেপেই আনা হয়েছিল। তো সেদিন গরুর মাংসের তেহারি রান্না করেছিলাম আর সাথে মুগ ডাল। তো সবাই খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই বলেছিল। আসলে এসব ঘরোয়া প্রোগ্রামে খাওয়া দাওয়ার চেয়ে সবাই যে একসাথে হওয়া, আনন্দ উল্লাস, সেটাই সবচেয়ে বড় বিষয়। তো যাই হোক, সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আমার আগের ফ্রিজটা ছোট হয়ে যাচ্ছিল। আসলে ওইটা একদম ব্যাচেলরদের জন্যই। কোনো কিছুই আমি গুছিয়ে রাখতে পারছিলাম না। নর্মাল পোর্শনটা অনেক বেশি ছোট ছিল। আসলে নর্মালটাই আমাদের নিত্যদিনের জন্য প্রয়োজন হয় বেশি। তো সেই হিসেব করে আমরা ফ্রিজটা চেঞ্জ করলাম। তো যেহেতু চেঞ্জই করব, ভাবলাম এখন একটা ভালো দেখেই নেই, কারণ এই সব জিনিস তো আর কিছুদিন পর পর পাল্টানোর নয়। তো সেই জন্য এই স্যামসাংয়ের 700 লিটারের যে ফ্রিজটা সেটাই নিয়ে নিলাম। আর কালারটাও আমরা চুজ করে নিয়েছি ব্ল্যাকিশটা, যেহেতু আমার ওয়াশিং মেশিন, ফ্রিজার, ওভেন ওগুলো সব কিছুই কালোর মধ্যে বা অ্যাশ কালারের মধ্যে। তো ওগুলোর সাথে ম্যাচিং করে এই কালারটাই নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আর আমার স্পেসের কোনো সমস্যাই হচ্ছে না। তো সেদিন পাস্তা রান্না করছিলাম, একটু হোয়াইট সস পাস্তা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা পুর তৈরি করব চিকেনের, সেজন্য। তো ভাজাটা যখন এরকম লালচে লালচে হয়ে যাবে, তখন হাড় ছাড়া কিছু মুরগির বুকের মাংস এভাবে ছোট ছোট করে কেটে ওই ভাজাটার মধ্যে দিয়ে দিব। তারপর মাংস থেকে আস্তে আস্তে একটু পানি ছাড়তে শুরু করবে। তো আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। ওর মধ্যেই সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সাথে সামান্য সয়া সস। এই পাস্তাটা আমরা বাসায় এক একজন এক একভাবে রান্না করে খাই, তবে আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। তো সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো আমি এখন এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, জাস্ট ফর স্মেল। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে সুন্দর একটা ঘ্রাণ এবং কালার দুটোই আসে। তো এবার এতে আমি ক্যাপসিকাম আর গাজর এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এগুলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা জাস্ট একটু আমি হালকা করে ভেজে নেব। আগে দিলে এটা সেদ্ধ হয়ে যেত, কালারটা নষ্ট হয়ে যেত। তো সেজন্য আমি সামান্য নেড়ে চেড়ে জাস্ট অল্প একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমার পাস্তাটাও হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে ছেঁকে নেব।
তো ছেঁকে নেওয়ার সময় সামান্য পানি দিয়ে এটাকে আবার ধুয়ে নিতে হবে, তাহলে পাস্তাটা ভালো ঝরঝরে থাকে, একটার সাথে আরেকটা লেগে লেগে যাবে না। আমরা রেস্টুরেন্টে যে ওভেন বেকড পাস্তাটা খাই, বাসায় যদি তৈরি করে নেওয়া যায় তার টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো আসে। কারণ বাসায় কিন্তু সব কিছু মন মতো দিয়ে একদম বেশি বেশি করে দিয়ে খাওয়া যায়। তো এদিকে আমার চিকেনের পুরটাও রেডি হয়ে গিয়েছে। তারপর আরেকটা প্যানে আমি 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে বাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নয়তো এটা দলা দলা পেকে যাবে। তারপর মেশানো হয়ে গেলে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেব। আমি কিন্তু পরে আরও একটু দুধ অ্যাড করে নিয়েছি, মানে টোটাল 1 কাপ দুধ দিলেই হবে। তো দুধ দিয়েও আমি ওই মিশ্রণটার সাথে অনবরত নেড়ে যাচ্ছি যেন দুধের সঙ্গে মিশে যায়। তো এক পর্যায়ে দুধটা এরকম ঘন হয়ে আসবে, তখন আমি কিছুটা মজরেলা চিজ এভাবে স্লাইস করে করে এর মধ্যে দিয়ে দেব। তো এই চিজটাও কিন্তু এতে মেল্ট হয়ে যাবে, সাথে সামান্য চিলি ফ্লেক্স আর কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এতে আমি সামান্য টমেটো সস দিয়ে দিব, তাতে করে কালারটা আর টেস্টটাও খুব ভালো আসে। আসলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো পুরোটাই নিজের উপর, যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এর মধ্যে এবার আমি পাস্তাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এরকম ছোট ছোট বাটিতে আমি সার্ভ করে নেব, আর চিকেনের যে পুরটা সেটা উপরে দিয়ে দিব। এবার সামান্য অরিগ্যানো দিয়ে দেব, এতে করে একটা টক টক স্মেল আসবে, টেস্টটাও ভালো আসে। তারপর মজারেলা চিজ গ্রেট করে এভাবে উপরে দিয়ে দিব। তারপর ক্যাপসিকামকে এরকম পাতলা পাতলা স্লাইস করে সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিব, তো দেখতে ভালো লাগবে তাই। তো আমি সবগুলোকেই এভাবে রেডি করে নিলাম। এবার এগুলোকে আমি ওভেনে 10 মিনিটের জন্য বেক হতে দেব। তো আমি 4টাই একসাথে দিয়ে দিয়েছি, তাতে করে একসঙ্গেই হয়ে যাবে। ভেতরে চিজটা যখন পুড়ে পুড়ে একটু ফ্লাফি হয়ে যাচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। তো এই তো ওভেন থেকে বের করার পর এরকম লুকটা হলো, চারদিক একটু লেগে লেগে গেছে। আসলে এটার টেস্টটাই খেতে এরকম ভালো লাগে। তো যেহেতু আমি আমার হোয়াইট সসটার মধ্যেই চিজ দিয়ে দিয়েছিলাম, সেজন্য ভেতরে আর চিজ সেভাবে গ্রেট করে দিইনি। তো রেস্টুরেন্টের 1 প্লেট পাস্তার দামে কিন্তু বাসায় এভাবে কয়েক প্লেট পাস্তা রেডি করে ফেলা যায়। তো সবাই খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই বলেছিল। তো এটা হচ্ছে তারপর দিন আমি মেজো ভাবিদের বাসায় চলে গিয়েছিলাম। তো ওখানে আর আমাদেরকে আসতে দেননি উনি। তো রাতে থেকে সবারই সকালে একসঙ্গে বসে মজার মজার নাস্তা করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বড় ভাবিদের বাসায় চলে গিয়েছিলাম। তো সেখানে সবাই মিলে আড্ডা সাড্ডা দিয়ে একদম রাতে খাওয়া দাওয়া করে তারপর আমাদের বাসায় ফিরেছিলাম। আর এর পর দিনই আমরা কিশোরগঞ্জের পথে রওনা হয়ে গিয়েছি। তো সকাল সকাল যাচ্ছিলাম বলে রাস্তা কিন্তু বেশ ফাঁকাই ছিল। তো কিশোরগঞ্জের কাছাকাছি যখন চলে আসি তখন কিন্তু একটা আলাদা শান্তি অনুভূত হয়। তো পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দেখলাম দাদু মাটির চুলায় গরুর মাংস বসিয়েছেন। তো ওখানে বসে বসে দাদুর সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম। এদিকে আবার ছোট মাছ রাখা, আমি অনেকদিন যাবতই আম্মুকে বলছিলাম যে ছোট মাছ টাটকা একদম খেতে খুব ইচ্ছে করছে। তো যাই হোক, এদিকে ঘুরে ঘুরে দাদুর গাছগুলো দেখছিলাম। তো লেবু ধরেছে, কাঁচা মরিচ, তো ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওই যে আমাদের গাছের পেয়ারা হাতে নিয়ে খাচ্ছিলাম আর সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম।
তারপর বিকেলবেলায় ছাদে চলে গিয়েছিলাম, যে ছাদের কি অবস্থা গাছের। তো দেখলাম দাদু যেখানে যেভাবে পেরেছে গাছ লাগিয়ে দিয়েছেন। তো এদিকে আবার পানিও দেয়া হচ্ছে। তারপর আমার বোনকেও ভিডিও কলে ফোন দিয়ে দেখাচ্ছিলাম যে তার কাঠগোলাপ গাছটাতে বেশ ফুল এসেছে, আর আমি তাকে খেপাচ্ছিলাম যে পুরোটা ছড়া আমি ছিঁড়ে ফেলি। তো আমাকে ফোনেই বকাবকি করছিল, তুই ধরবি না আমার গাছে, এই সেই। আসলে দূরে থাকলে এরকম ছোটখাটো জিনিসগুলোকেই অনেক মিস করা হয়। আমার বোনের আবার ফুলের গাছ বেশি পছন্দ, ওই যে নয়নতারা, সেটাও তার হাতেই লাগানো। আরেক পাশে যে দেখলাম যে দাদু এভাবে চালনির মধ্যে ডালার মধ্যে মরিচ শুকোতে দিয়েছে। এই সবগুলো কিন্তু আমাদের গাছের মরিচ, তো এভাবে পেকে গিয়েছে, তারপর ওগুলোকে শুকোতে দেয়া হয়েছে। তো এই তো আসলে নিজের জিনিস অল্প হলেও দেখতে খেতে ভালোই লাগে, আলাদা একটা তৃপ্তি অনুভূত হয়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।